উত্তল লেন্স পড়াবার সময় তোমরা দেখলে যে বিভিন্ন অবস্থানে যদি বস্তুকে রাখা যায় তাহলে একটি নির্দিষ্ট লেন্সের সাপেক্ষে প্রতিবিম্ব দূরত্ব বিভিন্ন হয় এবং ফোকাস দৈর্ঘ্য অপেক্ষা বেশি দূরে যদি বস্তুগুলি হয় তাহলে সব ক্ষেত্রেই আমরা সদ্বিম্ব পেয়ে থাকি এবং ওই অবস্থানে যদি একটি পর্দা রাখি তাহলে সেই পর্দাতে ওই প্রতিবিম্ব গঠিত হয়। আমাদের চোখ, মানব চক্ষু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোক যন্ত্র। আমাদের চোখেও একটি উত্তল লেন্স রয়েছে। সেই উত্তল লেন্সটির পিছনে আছে রেটিনা, যেটিকে আমরা পর্দা ভাবতে পারি। বাইরের যত বস্তু, সেটা কাছের হোক বা দূরের হোক, সমস্ত বস্তুর প্রতিবিম্ব গঠিত হয় রেটিনাতে। এখন এই ক্ষেত্রে মানব চক্ষুর ক্ষেত্রে এই যে উত্তল লেন্স রয়েছে এবং রেটিনা যেটি পর্দা, সেই দূরত্বটিকে আমরা পরিবর্তন করতে পারি না। অর্থাৎ এই ক্ষেত্রে প্রতিবিম্ব দূরত্বটি নির্দিষ্ট। তা সত্ত্বেও আমরা কি করে কাছের বস্তু এবং দূরের বস্তুকে দেখতে পাই? এটা তো কি কারণে দেখতে পাই, তার ব্যাপারটা হচ্ছে কি, যে আমরা একটি মাত্র লেন্সই আমাদের একটি চোখে আছে, তা সত্ত্বেও কাছের এবং দূরের বস্তু দূরত্ব অনেক পরিবর্তন ঘটছে। তবুও আমরা প্রতিবিম্ব দূরত্ব কিন্তু একই রেখে কি করে দেখছি? এটা হচ্ছে কি কারণ? তার কারণ হচ্ছে আমাদের চোখে যে চক্ষু লেন্স রয়েছে, সেই চক্ষু লেন্সের দুপাশে দুটি মাংসপেশি রয়েছে, সিলিয়ারি মাংসপেশি। সেই সিলিয়ারি মাংসপেশি আমরা যখন কাছের বস্তুকে দেখি, ওই চক্ষু লেন্সকে দুদিক থেকে চাপ প্রয়োগ করে, যার ফলে চক্ষু লেন্সটি স্ফীত হয়, ফোকাস দৈর্ঘ্য কমে যায়। তখন কাছের বস্তুটিকে ফোকাস করি আমাদের রেটিনাতে, অর্থাৎ রেটিনায় তার প্রতিবিম্ব গঠিত হয়। আবার যখন আমরা দূরের বস্তু দেখি, দূরের বস্তু দেখার সময় ওই সিলিয়ারি মাংসপেশি তারা করে কি, আমাদের চক্ষু লেন্সটিকে প্রসারিত করে দেয়। চক্ষু লেন্সের ফোকাস দৈর্ঘ্য বেড়ে যায় এবং চক্ষু লেন্সের ফোকাস দৈর্ঘ্য বেড়ে যাওয়ার ফলে দূরের বস্তুটির প্রতিবিম্ব রেটিনাতে গঠন করা সম্ভব হয়। অর্থাৎ একই লেন্সের ফোকাস দৈর্ঘ্যকে কমিয়ে বা বাড়িয়ে কাছের বা দূরের বস্তুকে আমরা দেখি। এই ক্ষেত্রে সিলিয়ারি মাংসপেশি এই কাজটা করে। তাহলে চোখের এই যে ক্ষমতা, কাছের বস্তুকে দেখা এবং দূরের বস্তুকে দেখা, এই ক্ষমতাটিকে বলা হয় উপযোজন ক্ষমতা। আমাদের সুস্থ চোখ নিকটবর্তী দূরত্বের যে বস্তুটিকে খুব বিনা কষ্টে দেখতে পায়, সেই দূরত্বটি হলো 25 সেন্টিমিটার। এটিকে বলা হয় স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব। এটি নিকট বিন্দু, নিয়ার পয়েন্ট। আর সুস্থ চোখ অসীম দূরত্বের বস্তুকে দেখতে পাবে। তাহলে দূরবিন্দু বা ফার পয়েন্ট হচ্ছে অসীম সুস্থ চোখের ক্ষেত্রে। তাহলে নিকট বিন্দু এবং দূরবিন্দু এর মাঝখানের যে পাল্লা, সেটাকে আমাদের দর্শন পাল্লা বা ভিশন রেঞ্জ বলা হয়ে থাকে। এই পাল্লা সুস্থ চোখের ক্ষেত্রে 25 সেন্টিমিটার থেকে অসীম পর্যন্ত হয়। এই হচ্ছে আমাদের চোখের গঠন। এখন চোখের গঠন অনেকটা সরল ক্যামেরা। এখন তো আমরা যে সমস্ত ক্যামেরাগুলো ব্যবহার করি, ওই যে সমস্ত অ্যান্ড্রয়েড ফোন বলো, মোবাইলে যে সমস্ত ক্যামেরা থাকে, বা ফটোগ্রাফাররা যে সমস্ত ক্যামেরাগুলো ইদানিং ব্যবহার করে, সব ডিজিটাল ক্যামেরা। এখানে ইলেকট্রনিক্স ইকুইপমেন্টসের মাধ্যমে সেই সমস্ত ফটো তোলা হয়। কিন্তু তার আগের যুগটাতে বলছি, তখন রিল ক্যামেরা ছিল। সেই সময় একটা করে রিল কিনতে হতো। সেই রিলগুলোতে 24-25টা করে ফটো তোলা যেত এবং সেই রিলটাকে লাগানো হতো ক্যামেরাতে।
সেই রিলকে ফটো তোলার পরে সেই রিল থেকে কোনো একটা ল্যাবে নিয়ে গিয়ে সেখান থেকে নেগেটিভ তৈরি করা হতো, নেগেটিভ থেকে পজিটিভ অর্থাৎ ফটো আমরা আলোকচিত্র পেয়ে থাকতাম। সেই সমস্ত ক্যামেরাগুলো ইদানিং উঠে গেছে, দেখবে বাড়িতে অনেক সময় সেই সমস্ত নেগেটিভ বাড়িতে হয়তো পুরানো থেকে থাকবে। তো এগুলো আগেকার দিনের যে ক্যামেরা ছিল সেগুলোকে সরল ক্যামেরা বলা হয়, সিম্পল ক্যামেরা। এই সিম্পল ক্যামেরা আগেকার হলেও তার গঠন প্রণালী আমাদেরকে কিন্তু শিখতে হবে, জানতে হবে। তার কারণ হচ্ছে কি যে আমাদের এই সরল ক্যামেরার গঠন বা কার্যপ্রণালীর সঙ্গে আমাদের চোখের গঠন বা কার্যপ্রণালীর অনেক মিল রয়েছে। সেই কারণে আমরা পরপর এবারে তোমাদেরকে দেখাবো আমি ছবিতে, আমরা আমার ল্যাপটপের মাধ্যমে তোমাদেরকে আমি দেখাবো যে কেমন করে সরল ক্যামেরা তার কার্যনীতি গঠন এবং ঠিক একইভাবে চোখের যে গঠন বা কার্যপ্রণালী এবং চোখের যে বিভিন্ন রকমের ত্রুটি হয় সেই সমস্ত ত্রুটিগুলো পরপর আমি আলোচনা করছি। একটি সিম্পল ক্যামেরা, সরল ক্যামেরা, তার গঠন কীরকম হয় সেটা দেখো। এটা আগেকার ক্যামেরা, এখনকার যে ডিজিটাল ক্যামেরা এটা সেটা নয়। তা এই ক্যামেরাতে একটা লেন্স থাকে এবং এর পিছনে আলোক নিরুদ্ধ বাক্স থাকে এবং তার পিছনে থাকে একটি পর্দা। আমি আগেই বলছিলাম যে যেখানে রিল অর্থাৎ সিলভার ব্রোমাইডের একটি প্রলেপ দেওয়া একটি স্তর থাকে, সেখানে প্রতিবিম্ব গঠিত হয়। তাই এর যে গঠন চিত্র সেটা আমরা এরপর দেখব। দেখো, গঠন চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে একটি চামড়ার বাক্স, এইটি একটি আলোক নিরুদ্ধ বাক্স, এটি ভাঁজ করা, এটা শক্ত কাগজ দিয়েও অনেক সময় তৈরি করা হয়। তবে এর বৈশিষ্ট্য হচ্ছে কি এটা কালো, এবং এই চামড়ার বাক্স বা কাগজের বাক্সটিকে আমরা এর দৈর্ঘ্যটাকে প্রয়োজন মতো বাড়াতে বা কমাতে পারি। তা এই বাক্সে কেন কালো করা হয় তার কারণ হচ্ছে যে বাক্সের ভিতরে কোনো রকম আলোর যেন প্রতিফলন না ঘটে। আর তার সামনে রয়েছে একটি উত্তল লেন্স। এই উত্তল লেন্সটি হচ্ছে বাইরের যে বস্তু থাকে সেই বস্তুর একটি সদ্বিম্ব গঠন করে এই পর্দাতে। তাহলে এই যে উত্তল লেন্স যেটি রয়েছে তার কাজই হলো প্রতিসরণ করে তার প্রতিবিম্ব গঠন করা কোনো পর্দাতে। আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি যে এর সামনে রয়েছে কি এই লেন্সের পিছনে এবং চামড়ার বাক্সের সামনে একটি ডায়াফ্রাম, ক্যাপিটাল ডি একটি ডায়াফ্রাম রয়েছে। এই ডায়াফ্রামটির কাজ হচ্ছে যে কতটা আলো প্রবেশ করবে। এইখানে একটা ছিদ্র থাকবে, এই ডায়াফ্রামের এই মাঝখানের অংশটাতে একটা ছিদ্র রয়েছে। এই ছিদ্রটি দিয়ে কতটি আলো প্রবেশ করবে সেটি এই ডায়াফ্রাম সেটিকে নিয়ন্ত্রণ করে। ছিদ্রের ব্যাসকে কমিয়ে কম আলো, ছিদ্রের ব্যাসকে বাড়িয়ে দিয়ে বেশি আলো, এইভাবে আলোটাকে নিয়ন্ত্রণ করে প্রতিবিম্বটিকে অনেক স্পষ্ট করার ব্যবস্থা এই ডায়াফ্রামটি দিয়ে করা হয়। তার সামনে রয়েছে দেখো একটি শাটার, এটিকে বলা হয় শাটার। তো এই শাটারটির একটি খুব গুরুত্ব রয়েছে যে শাটারটার সাহায্যে আমরা এখানে ক্যামেরার মধ্যে কতক্ষণ আলো প্রবেশ করবে অর্থাৎ আলোক সম্পাত কালটাকে নিয়ন্ত্রণ করে। আমরা সাধারণভাবে আলোক সম্পাত কালের যে সময় সেটা 1/10 সেকেন্ড থেকে 1/100 সেকেন্ডের মধ্যে রাখি। তো এই আলোক সম্পাতটা কীরকম হবে তার নিয়ন্ত্রণের উপরে নির্ভর করবে যে এই ছবিটা কতটা ভালো হতে পারে বা ছবিটা কতটা খারাপ হবে। আর এখানে থাকে একটা পর্দা, আমি আগেই বলেছিলাম যে এই পর্দাটাতে সিলভার ব্রোমাইডের একটা প্রলেপ দেওয়া থাকে এবং এখানে হয় কি যে প্রথমে বস্তু থেকে আলো লেন্স দ্বারা প্রতিসৃত হলো, লেন্স দ্বারা প্রতিসৃত হওয়ার পরে আমরা করি কি যে এখান থেকে নিয়ন্ত্রণ করে নেওয়া হয় আগে একটা অ্যাডজাস্টমেন্ট করে যে এই লেন্স এবং এই পর্দা এই দুটির মাঝখানের দূরত্বটাকে কমিয়ে বাড়িয়ে কোন অবস্থায় রাখলে লেন্সটিকে পর্দায় খুব স্পষ্ট প্রতিবিম্ব গঠন করা যায়, এই অ্যাডজাস্টমেন্টটি
একটি সুকৌশলী হাতে এটি করে নিতে হয়। তারপরে শাটারটিকে বন্ধ করা অবস্থাতে এইখানে একটি ফিল্ম দেওয়া হয়, ফটোগ্রাফি প্লেট বলা হয়। এটি আলোক সংবেদী একটি সিলভার ব্রোমাইডের প্রলেপ। তা এইখানে এই পর্দার স্থানটিতে রাখা হয়। শাটারটিকে যখন কয়েক মুহূর্তের জন্য আমরা যখন খুলব বা বন্ধ করব, সেই সময় এইখান থেকে এই বস্তু থেকে আলোকরশ্মি এসে প্রবেশ করে এই সিলভার ব্রোমাইডের যে প্রলেপের যে ফিল্ম থাকে, ফটোগ্রাফি প্লেট, সেই ফটোগ্রাফি প্লেটে একটা রাসায়নিক বিক্রিয়া ঘটায় এবং এখানে আমরা একটা আলোকচিত্র পেয়ে থাকি। এইভাবে আমরা কোনো একটি সরল ক্যামেরার সাহায্যে বিভিন্ন বস্তুর প্রতিবিম্ব বা ছবিকে তৈরি করি। এই হচ্ছে ফটোগ্রাফি ক্যামেরা বা সরল ক্যামেরা। আমরা এই ক্যামেরার সঙ্গে আমাদের চোখের গঠনের অনেক মিল রয়েছে। চোখেও আমরা দেখতে পাবো যে একটি লেন্স রয়েছে, সেখানে আলোক সম্পাতের জন্য এই ডায়াফ্রামের মতো একটি অংশ রয়েছে আমাদের চোখে। তো আমরা একটা চোখের ক্ষেত্রে সেগুলো পরপর দেখব যে আমরা এইভাবে চোখকে বাইরের থেকে যেটুকু দেখতে পাই, এটি একটি গোলকের অংশ বিশেষ। তার পিছনের দিকে বা আমাদের চোখের ভিতরের দিকে সম্পূর্ণ অংশটি রয়েছে চোখের, আর সামনের দিকে আমরা এই একটি কালো তারা দেখতে পাচ্ছি, আর বাকি অংশটাকে আমরা সাদা দেখি চোখের। তো এই চোখটির মূল গঠনটি হচ্ছে কেমন, সেটা আমরা কিছুটা ফটোগ্রাফি ক্যামেরা যেটা পেলাম, সেই ক্যামেরার সঙ্গে অনেকটাই সাদৃশ্য আছে, তার থেকে বেশ কিছুটা অংশ আমরা বুঝে নিতে পারি। প্রথমে হচ্ছে কি যে আমাদের চোখটি একটি অক্ষি গোলক থাকে, এটি একটি অক্ষি গোলক। তো এই অক্ষি গোলক, তার সামনে থাকছে কর্নিয়া। এই যে কর্নিয়া, এটা একটা মাংসপেশির সাহায্যে চক্ষু কোটরের মধ্যেই কর্নিয়াটা ঘুরতে পারে। কর্নিয়াটাকে আমরা ইচ্ছা মতো ঘোরাতে পারি, আমাদের চোখটাকে যেমন করে ঘোরায়। তাই এটি একটি সাদা একটি অস্বচ্ছ তন্তু দিয়ে এটিকে আবরণ দেওয়া থাকে। এটাতে, এই কর্নিয়াটাতে, এই অংশটাতে স্বচ্ছ আবরণ। এই কর্নিয়া পরে যে অংশটা থাকছে, এই জায়গাটাতে একটি তরল পদার্থ থাকে। তো সেই তরল পদার্থটির প্রতিসরাঙ্ক 1.33 এরকম হয়। একটু নোনতা জাতীয় একটা জলীয় তরল পদার্থ এই জায়গাটাতে থাকে, যেটাকে আমরা বলি যে অ্যাকুয়াস হিউমার। এই অংশটাতে সেই অ্যাকুয়াস হিউমার থাকে। তারপরেই আসছে আইরিস বা কনিনিকা। এই যে এখানে আইরিস বা কনিনিকা আমরা বলছি এই অংশটাকে, আইরিস বা কনিনিকা, এর খুব গুরুত্ব রয়েছে, যেটা আমরা ফটোগ্রাফি ক্যামেরাতে ডায়াফ্রাম বলছিলাম। তো এই আইরিস বা কনিনিকা যেটা, সেটা একটা পর্দার মতো, এখানে একটা পর্দার মতো কাজ করে। তো এর কাজটা হচ্ছে যে আমাদের চোখে কতটা আলো ঢুকবে, কতটা আলো প্রবেশ করলে আমাদের চোখ একটু স্বাচ্ছন্দ্য বোধ করবে, সেটা ও নিয়ন্ত্রণ করে এই আইরিস বা কনিনিকা। আইরিস বা কনিনিকার পরেই থাকছে একটি উভত্তল লেন্স, যেটা তোমরা ফটোগ্রাফি ক্যামেরাতেও দেখলে যে একটি উত্তল লেন্স এখানে থাকে। এই উত্তল লেন্সটির প্রতিসরাঙ্ক 1.45 হয়। তা এর বক্রতা ব্যাসার্ধটা হচ্ছে কি, যে সামনের দিকে যে তলটা থাকছে, সেই সামনের দিকের তলের বক্রতা ব্যাসার্ধটা পিছনের দিকের তলটার থেকে একটু বেশি বক্রতা ব্যাসার্ধটা। এই লেন্সটিকে একটি সঠিক অবস্থানে রাখার জন্য এখানে সিলিয়ারি মাংসপেশি, সাসপেন্সারি লিগামেন্ট এই জায়গাগুলোতে থাকে। সিলিয়ারি বডি দেখতে পাচ্ছ, এই সিলিয়ারি বডি এই দিকেও যেমন থাকে, এই দিকেও সেইভাবে থাকে। এই সাসপেন্সারি লিগামেন্ট এবং সিলিয়ারি পেশি, এই দুটির কাজ আমি এর আগেই বলছিলাম চোখের উপযোজন ক্ষমতা বোঝাতে গিয়ে। এরা চাপ দিয়ে এই উত্তল লেন্সটির ফোকাস দৈর্ঘ্যকে কমিয়ে দেয়, অর্থাৎ এই লেন্সটিকে স্ফীত করে, যে কারণে আমরা কাছের বস্তুকে দেখতে পাই। আবার যখন দূরের বস্তু দেখতে চেষ্টা করি, তখন এই সিলিয়ারি মাংসপেশি এরা দুদিক থেকে টান দিয়ে এই লেন্সটির ফোকাস দৈর্ঘ্যটাকে বাড়িয়ে দেয়, যার ফলে দূরের বস্তুকে আমরা এই লেন্স দ্বারা রেটিনাতে গিয়ে তার প্রতিবিম্ব গঠন করতে পারি। রেটিনাটা কি?
রেটিনাটা হচ্ছে কি, যে এটা অক্ষিগোলকের একবারে ভিতরের দিকের একটা স্তর। এই যে রেটিনা, এই স্তরটিকে, এইটিকে রেটিনা বলা হচ্ছে। এখানে অনেকগুলো কোষ থাকে, আলোক সংবেদী কোষ থাকে। এখান থেকে আমরা যে প্রতিবিম্ব গঠিত হয়, সেই প্রতিবিম্বের অনুভূতিটা, এখানে অপটিক নার্ভ থাকে, সেই অপটিক নার্ভের মাধ্যমে আমাদের মস্তিষ্কে গিয়ে প্রতিবিম্বের অনুভূতিটা পৌঁছে যায়, যে কারণে আমরা চোখ দিয়ে বাইরের বস্তুটাকে দেখতে পাই। আর এই রেটিনা এবং এই লেন্স, এই দুটির মাঝখানে আরেকটি তরল পদার্থ থাকে, তার নাম হচ্ছে ভিট্রিয়াস হিউমার। ভিট্রিয়াস হিউমার, এই যে ভিট্রিয়াস বডি লেখা আছে, এটা ভিট্রিয়াস হিউমার, একই কথা। তা এখানে এই তরলটি থাকে, এটি একটি স্বচ্ছ তরল এটিও। আর এই রেটিনাতে পিত বিন্দু থাকে। রেটিনাতে পিত বিন্দু বলতে কোথায় না, এইরকম একটা জায়গাতে পিত বিন্দু থাকে। তাই এটার ব্যাস মোটামুটি 2 মিলিমিটারের মতো হয়। তা আমরা যদি কোনো রকম এই পিত বিন্দুতে যদি বস্তুর প্রতিবিম্বকে ফোকাস করতে পারি, তা এই পিতবিন্দুর ঠিক মাঝখানে, এইখানটাতে পিতবিন্দুর অবস্থান, এই পিতবিন্দুর মাঝখানটাতে একটা গোল অংশ রয়েছে, যেটার নাম হচ্ছে ফোবিয়া সেন্ট্রালিস। তো এই ফোবিয়া সেন্ট্রালিসে আমরা যদি বস্তু, বাইরের বস্তুকে যদি এই জায়গায় যদি আমরা ফোকাস করতে পারি, তখন সেই বস্তুটিকে অত্যন্ত স্পষ্ট আমরা দেখতে পাই। তা রেটিনার অন্যান্য জায়গায় যদি প্রতিবিম্ব কোনোভাবে গঠিত হয়, তাহলে সেটা কিন্তু বস্তুটাকে আমরা এত স্পষ্ট করে দেখতে পাইনি। ফোবিয়া সেন্ট্রালিসে যখন এর প্রতিবিম্বটা গঠিত হয়, তখন আমরা স্পষ্ট প্রতিবিম্ব লক্ষ্য করি। সেই জন্য এই পিত বিন্দু এবং তার মাঝখানে ফোবিয়া সেন্ট্রালিসের গুরুত্ব অত্যন্ত বেশি। অনেক কারণে চোখের ত্রুটি ঘটলে এই ফোবিয়া সেন্ট্রালিস ডিস্টার্বড হয়ে যায়। কোনো কারণে এখান থেকে কোনো নার্ভ বা কোনো সরু রক্তজালিকা যদি লিকেজ ঘটে যায়, তাহলে ফোবিয়া সেন্ট্রালিস ডিস্টার্বড হয়, সেখানে গিয়ে জল জমে যায়, তখন আমাদের দৃষ্টিশক্তি কমে যায়। সেই ক্ষেত্রে একটা বিশেষ ধরনের চিকিৎসা করে লেজার ট্রিটমেন্টের মাধ্যমে এই জলীয় অংশ বা তরলটাকে আমাদেরকে সরিয়ে দিতে হয়। অন্ধবিন্দু আমাদের রেটিনার পাশেই থাকে, এই চক্ষু নার্ভগুলি যেখানে আছে ঠিক তার পাশেই থাকে অন্ধবিন্দু। তো সেই অন্ধবিন্দুটাতে আমরা যদি কোনো বস্তুর প্রতিবিম্ব কখনো পড়ে, তাহলে আমরা সেই বস্তুটিকে কিন্তু আমরা কোনোভাবেই দেখতে পাবো না, এটাকে ব্লাইন্ড স্পট বলা হচ্ছে। তাহলে আমরা কেমনভাবে দেখছি দেখো, আমরা প্রথমত হচ্ছে কি, বাইরের বস্তু থেকে আগত আলোকরশ্মি আমাদের কর্নিয়ার মধ্য দিয়ে আসছে। কর্নিয়ার মধ্য দিয়ে আসার পরে এখানে অ্যাকুয়াস হিউমার থাকছে। অ্যাকুয়াস হিউমারের পরে এখানে আইরিস বা পিপিলস বহিরাগত বস্তুর আলোটাকে নিয়ন্ত্রণ করছে, লেন্স দ্বারা সেটি প্রতিসৃত হচ্ছে। প্রতিসৃত হয়ে তার একটি সদ এবং অবশীর্ষ প্রতিবিম্ব এই আমাদের ফোবিয়া সেন্ট্রালিসে গঠিত হচ্ছে। এই জায়গাটাতে থাকে রড কোষ এবং কোন কোষ। রড কোষ আর কোন কোষকে তারা উদ্দীপিত করছে, বাইরের আলোক শক্তিটা এসে উদ্দীপিত করার ফলে এইখান থেকে সেই উদ্দীপনাটা অপটিক নার্ভের মাধ্যমে আমাদের মস্তিষ্কে গিয়ে পৌঁছাচ্ছে, এবং মস্তিষ্কের একটা জটিল প্রক্রিয়ায় মস্তিষ্ক এই যে উল্টানো প্রতিবিম্ব যেটা আমরা এখানে গঠিত হয়েছিল, সেটিকে সোজা প্রতিবিম্ব আকারে আমাদের একটা অনুভূতি সৃষ্টি করে। এইভাবে আমরা বাইরের বস্তুকে দেখতে পাই। চোখের গঠন আমরা এটা বুঝলাম। এখন অনেক সময় আমি যেটা একটু আগেই বলছিলাম, যে চোখের ত্রুটি অনেক কারণে ঘটতে পারে। আমরা চশমা পরি এই কারণে। কম বয়সী যারা ছেলে, তাদের ক্ষেত্রে দেখবে কম বয়সী ছেলেমেয়েরা যে চশমা পরে, সেটা নেগেটিভ পাওয়ারের চশমা, তারা দূরের বস্তু দেখতে তাদের অসুবিধা হয়। একটা বয়সে এসে হয় কি, যারা কাছের বস্তুকে দেখতে অসুবিধা হয়। আবার আরেকটু বেশি বয়সের ক্ষেত্রে দেখা যায় যে কাছের বা দূরের দুটো বস্তুকে, দুক্ষেত্রেই বস্তুকে দেখতে তাদের অসুবিধা হচ্ছে। আমি আগে দূরবিন্দু আর নিকট বিন্দু দুটোর কথা উল্লেখ করেছিলাম, যে স্বাভাবিক চোখের ক্ষেত্রে, সুস্থ চোখের ক্ষেত্রে নিকট বিন্দুর দূরত্ব হয় 25 সেন্টিমিটার, যেটাকে স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব বলা হয়। আর দূরবিন্দু, ফার পয়েন্ট যেটা, সেটা অসীম দূরত্ব হয়। এটি সুস্থ চোখের ক্ষেত্রে। কিন্তু চোখ নানা কারণে ত্রুটিগ্রস্ত হয়, জন্মগত কারণে হয়, কিংবা বয়সজনিত কারণেও হয়। তো সেই সমস্ত ত্রুটিগুলোকে আমরা 4
চারটে ভাগে ভাগ করি। একটা হচ্ছে দীর্ঘ দৃষ্টি, 1 নম্বর, হাইপারমেট্রোপিয়া, 2 নম্বরে হ্রস্ব দৃষ্টি, মায়োপিয়া, 3 নম্বরে চালসে, প্রেস বায়োপিয়া, 4 নম্বর হচ্ছে অ্যাস্টিগমাটিজম। এই 4 ধরনের ত্রুটি আমাদের চোখে ঘটতে পারে। তার মধ্যে আমরা 2টি বিষয়কে নিয়ে ডিটেলস আলোচনা করব। তার আগে আমি যে 2টি বিষয়ের গুরুত্ব একটু কম তোমাদের পাঠ্যক্রমে, সেই সম্পর্কে একটু বলে রাখি। যেমন চালসে বা যেটা প্রেস বায়োপিয়া, প্রেস বায়োপিয়াটা হয় বয়সের সাথে সাথে। সাধারণত দেখা যায় যে 40 বছর বয়স হয়ে গেলে চালসে হয়। চালসেটা হচ্ছে কি, ওই 40 শব্দটি থেকে চালসে কথাটা এসেছে, অ্যাকচুয়ালি প্রেস বায়োপিয়া। তার কারণ হচ্ছে কি, যে আমরা তো দেখলাম যে এখানে যে সিলিয়ারি মাংসপেশি, এই মাংসপেশি আমাদের বয়সের সাথে সাথে তার সক্ষমতা হারিয়ে ফেলে। সাসপেনসারি লিগামেন্ট বা সিলিয়ারি মাংসপেশি তার সক্ষমতা হারিয়ে ফেলে বয়সের সাথে সাথে, যে কারণে এই লেন্সটিকে কাছের বস্তু দেখার ক্ষেত্রে স্ফীত করা, দূরের বস্তু দেখার ক্ষেত্রে এটিকে প্রসারিত করা, এই ক্ষমতাটা অনেকটা কমে যায়। তখন কাছের বস্তু এবং দূরের বস্তু দুটি ক্ষেত্রেই দেখার একটা সমস্যা হয়, অর্থাৎ এইখানে প্রতিবিম্ব গঠন ঠিকমতো করে হয় না। তা এই প্রেস বায়োপিয়া, এই সমস্যাটাকে দূর করার জন্য চিকিৎসকরা আমাদের একটি লেন্স দেয়, যেটিকে আমরা চশমা বলি। সেটি বাইফোকাল লেন্স। তার নিচের দিকের অংশটা থাকে কি, বাইফোকাল লেন্সের 2টো লেন্স থাকে। নিচের দিকটাতে থাকে একটা উত্তল লেন্স কাছের বস্তু দেখার জন্য, আর চশমার উপরের দিকে যে অংশটা থাকে সেখানে থাকে একটা অবতল লেন্স। তাহলে একটা চশমায়, একটা কাঁচেই 2টো পার্ট থাকে, একটা উত্তল এবং একটা অবতল। এইভাবে 2টো পার্ট দিয়ে আমরা কাছের বা দূরের বস্তুকে দেখার সুবিধা হয়। এই জন্য আমরা তখন বাইফোকাল লেন্স ব্যবহার করে এই চালসে বা প্রেস বায়োপিয়া ত্রুটিকে দূর করি। আরেকটা ত্রুটি আছে জন্মগত কারণে, সেটা হচ্ছে কি অ্যাস্টিগমাটিজম। সেটা খুব কম সংখ্যক মানুষের ক্ষেত্রে হয়। সেটা হয় কি, যে এই যে আমরা রেটিনা যেটা দেখছি, এই রেটিনাটা এটা একটা গলীয় তল, এবং এই তলটা তুলনামূলক মসৃণ। কিন্তু জন্মগত কারণে হয় কি, যে এই রেটিনাটা উঁচু নিচু হয়ে যায়। এটা উঁচু নিচু হয়ে যায়, যার ফলে এরকম উঁচু নিচু হয়ে যাওয়ার কারণে আমরা বাইরের যে বস্তুর প্রতিবিম্ব যেটা গঠিত হয়, সেই প্রতিবিম্বটি ঠিক মতোভাবে তার প্রতিবিম্বকে গঠন করতে পারেনি, এটা উঁচু নিচু থাকার কারণে। তখন যে ত্রুটি হয় সেটাকে বলা হয় অ্যাস্টিগমাটিজম। অ্যাস্টিগমাটিজম ত্রুটির ক্ষেত্রে উলম্ব বরাবর কতকগুলি রেখা আর অনুভূমিক বরাবর কতকগুলি রেখা যদি থাকে, তাহলে দেখা যাবে যে এইরকম ত্রুটিযুক্ত কোনো চোখ সে একটি বরাবর রেখাগুলিকে দেখতে পাচ্ছে, হয় উলম্ব বরাবর না হয় অনুভূমিক বরাবর। তো এই ধরনের ত্রুটি একটা জটিল ত্রুটি। তাদের সমাধান করার জন্য এক ধরনের লেন্স ব্যবহার করা হয়, যেটাকে বলা হয় টরিক লেন্স। তার কিছুটা অংশ উত্তল, কিছুটা অংশ অবতল, কিছুটা অংশ উত্তল, কিছুটা অংশ অবতল, এই রকম করে চিকিৎসকরা খুব জটিল পদ্ধতিতে সেই তার চোখের চশমাটিকে নির্ধারণ করেন। এটা হচ্ছে টরিক লেন্স দিয়ে এই অ্যাস্টিগমাটিজম ত্রুটিকে আমরা দূর করে থাকি। তো এই ত্রুটিগুলোর ছাড়া যে 2টি ত্রুটি তোমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বা যেগুলি তোমাদেরকে জানতে হবে, প্রথমত হচ্ছে দীর্ঘ দৃষ্টি, হাইপারমেট্রোপিয়া। সেটি কীরকম, কেন হয়? হাইপারমেট্রোপিয়া বা দীর্ঘ দৃষ্টি, এই ধরনের ত্রুটি যদি থাকে তাহলে কোনো ব্যক্তি সে দূরের বস্তুকে ভালো দেখে, কিন্তু কাছের বস্তুকে সে ভালো দেখতে পায় না। এই রকম যদি ত্রুটি থাকে কোনো চোখে, তাহলে তার ত্রুটিটিকে আমরা দীর্ঘ দৃষ্টি বা হাইপারমেট্রোপিয়া বলি। অর্থাৎ কাছের বস্তু দেখতে তার অসুবিধা, দূরের বস্তুকে সে সঠিক দেখে। এর কারণটা কি?
এর কারণ হচ্ছে জন্মগতভাবে কোনো চোখের অক্ষিগোলক যদি ছোট হয়ে যায় তাহলে এই দীর্ঘ দৃষ্টির ত্রুটি হতে পারে, 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ হচ্ছে যে এই যে উত্তল লেন্স, এই উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্য যদি কোনোভাবে বেড়ে যায় তাহলে এই ত্রুটি হতে পারে। দেখো, সুস্থ চোখের ছবি আমি উপরে দেখিয়েছি যে এন হচ্ছে একটা বস্তু, তা সেই বস্তুর থেকে আগত আলোকরশ্মি, এটা নিকটতম কোনো বস্তু, এইখান থেকে আগত আলোকরশ্মি ঠিকভাবে আমরা দেখতে পাচ্ছি রেটিনায় তার প্রতিবিম্ব গঠন করেছে। কিন্তু যখনই দীর্ঘদৃষ্টির সম্পন্ন যদি ত্রুটি হয় তাহলে হয় কি যে কাছের বস্তুর ক্ষেত্রে, এখানে এন ড্যাশ হচ্ছে কাছের বস্তুর ক্ষেত্রে দেখা যায় যে এই প্রতিবিম্বটি তার রেটিনাতে গঠিত না হয়ে রেটিনার পিছনের কোনো একটা বিন্দুতে গঠিত হচ্ছে, যার ফলে সে কাছের বস্তুগুলিকে দেখতে পায় না। তাহলে এর কারণ আমি বললাম, হয় অক্ষিগোলকটার আকৃতি ছোট কিংবা উত্তল লেন্সটির ফোকাস দৈর্ঘ্য বেশি। এই দুটির যে কোনো একটি কারণের জন্যই এই ত্রুটিটা হয়। তাহলে এই ত্রুটিকে দূর করার জন্য করতে হয় কি, আমাদেরকে একটা অভিসারী লেন্স ব্যবহার করতে হয়। অভিসারী লেন্স মানে উত্তল লেন্স। তাহলে সেই ক্ষেত্রে আমরা যে চশমাগুলি ব্যবহার করে থাকব সেই চশমাগুলি হচ্ছে একটি উত্তল লেন্স। তাহলে দীর্ঘ দৃষ্টি ত্রুটি সম্পন্ন কোনো ব্যক্তি যে চশমা ব্যবহার করবে সেটি একটি উত্তল লেন্সের দ্বারা গঠিত। সেই উত্তল লেন্সের কাজটা কি, যেটা দূরে প্রতিবিম্বটা গঠিত হচ্ছিল সেটাকে আরো অভিসারী করে দিয়ে সেটিকে রেটিনাতে তার প্রতিবিম্বটিকে গঠন করে। ডাক্তাররা, চক্ষু চিকিৎসক যারা, তারা এই লেন্সটির ফোকাস দৈর্ঘ্য কত হবে সেটা চোখের প্রকৃতি দেখে তারা নির্ধারণ করে সেই মতো করে চশমাটি তারা ঠিক করে দেন। এই হচ্ছে দীর্ঘ দৃষ্টি। নেক্সট হচ্ছে হ্রস্ব দৃষ্টি, যেটা খুব বেশি দেখা যায়, মায়োপিয়া। সাধারণত যারা ছাত্রছাত্রী কম বয়সী তাদের ক্ষেত্রে অধিকাংশই যারা চশমা ব্যবহার করে সবাই কিন্তু অবতল লেন্স সেই সমস্ত চশমাগুলো, এবং তারা অধিকাংশই দূরের কোনো লেখা বা দূরের কোনো বস্তুকে দেখতে তাদের অসুবিধা হয়। তো এই ধরনের ত্রুটিটাকে বলা হচ্ছে, তারা কাছের বস্তু বা কাছের লেখাকে তারা ঠিকঠাক দেখতে পায় কিন্তু দূরের বস্তুকে দেখতে তাদের অসুবিধা ঘটে। সেই ত্রুটিটিকে বলা হচ্ছে কি যে হ্রস্ব দৃষ্টি বা মায়োপিয়া। এর কারণ কি? এর কারণ হচ্ছে যে কোনো কারণে বা জন্মগত কারণে যদি চোখের অক্ষিগোলকের আকৃতি বড় হয়ে যায় অথবা উত্তল লেন্সটির ফোকাস দৈর্ঘ্য যদি কমে যায় তাহলে দূর থেকে আগত আলোকরশ্মি সেটি প্রতিসৃত হয়ে রেটিনাতে তার প্রতিবিম্ব গঠন করে না, রেটিনার অনেক আগেই তার প্রতিবিম্বটাকে গঠন করে দেয়, যে কারণে দূরের বস্তুগুলোকে তার দৃষ্টিগোচরে আসে না। এইটি হচ্ছে কারণ। তাহলে এর প্রতিকারটা কি না, এর প্রতিকার হচ্ছে কি যে এর জন্য আমরা উপযুক্ত ফোকাস দৈর্ঘ্যের একটি অবতল বা অপসারী লেন্সকে ব্যবহার করব। তাহলে অবতল লেন্সের কাজ কি না, ফোকাস দৈর্ঘ্যটাকে অনেকটা বাড়িয়ে দেয়, অর্থাৎ আলোকরশ্মিগুলোকে অনেক দূরে তারা মিলিত করে। তাহলে এই অবতল লেন্স দূরের থেকে আগত আলোকরশ্মিকে, যেটা কাছে গঠিত হচ্ছিল, তাকে সে রেটিনাতে গিয়ে তার প্রতিবিম্ব গঠন করে, যার ফলে এইখানে প্রতিবিম্বটি রেটিনাতে গঠিত হয় এবং থাকে না। এইভাবে আমরা হ্রস্ব দৃষ্টির প্রতিকার করে থাকি। এই গেল চোখের ত্রুটি। এরপর আমরা জানব আলোর বিচ্ছুরণ। আলোর বিচ্ছুরণ হচ্ছে কি, আমরা জানি যে সাদা আলো 7টি বর্ণ নিয়ে গঠিত, এটা আমরা সবাই জানি। সূর্য থেকে আগত আলোকরশ্মিতে 7টি বর্ণ থাকে। আমরা যখন একটি সাদা আলোকে কোনো প্রিজমের মধ্য দিয়ে প্রবেশ করাই তখন এই সাদা আলোটির মধ্যে যে 7টি বর্ণ একত্রিতভাবে ছিল তারা পৃথকভাবে এই প্রিজম থেকে নির্গত হয়
এখানে যদি একটি পর্দা রাখি, পর্দাতে দেখব যে এখানে ভায়োলেট বা বেগুনি, ইন্ডিগো গাঢ় নীল, বি হচ্ছে ব্লু নীল, জি হচ্ছে গ্রিন সবুজ, ওয়াই হচ্ছে ইয়েলো হলুদ, ও হচ্ছে অরেঞ্জ কমলা, আর হচ্ছে রেড লাল। এইরকম ভিবজিওর 7টি বর্ণে বিশ্লিষ্ট হয়। এই ঘটনাটিকে বলা হয় আলোর বিচ্ছুরণ। আমি আবারও বলছি, আলোর বিচ্ছুরণ কাকে বলে? আলোর বিচ্ছুরণ হচ্ছে কি, যে সাদা আলোর বিভিন্ন বর্ণে বিশ্লিষ্ট হওয়ার ঘটনাটিকে বিচ্ছুরণ বলা হয়। প্রথম এটি বিজ্ঞানী নিউটন, তিনি এটি প্রথম লক্ষ্য করেছিলেন যে সাদা আলোর মধ্যে 7টি বর্ণ থাকে এবং সেগুলিকে পৃথক পৃথকভাবে বিশ্লিষ্ট করা যেতে পারে। এইখানে কেন এই প্রিজমের মধ্যে 7টি বর্ণ আলাদা আলাদা হয়ে যাচ্ছে, প্রিজমের অভ্যন্তরে যাওয়ার ফলে কেন তারা আলাদা আলাদা হয়ে যাচ্ছে? তার কারণ হচ্ছে যে আমরা জানি যে শূন্য মাধ্যমে যে কোনো আলো বা যে কোনো তড়িৎচুম্বকীয় তরঙ্গ, তার গতিবেগ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। কিন্তু যখনই কোনো একটা মাধ্যমে এসে প্রবেশ করে, তখনই ওই বিভিন্ন বর্ণের বা বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের যে আলোগুলো রয়েছে, তাদের গতিবেগগুলো পরিবর্তিত হয়ে যায়। আমরা যখন এইখানে সাদা আলোর মধ্যে 7টি আলোই যখন বর্ণই যখন প্রবেশ করছে, তখন এই কাঁচ মাধ্যমের মধ্যে সবচেয়ে বেশি যে গতিবেগ সেটি হচ্ছে লাল বর্ণের। লাল বর্ণের গতিবেগটা হচ্ছে সবচেয়ে বেশি, বেগুনি বর্ণের গতিবেগটা হচ্ছে সবচেয়ে কম। যে কারণে এইখান থেকে যখন নির্গত হচ্ছে, তখন এটি পৃথক অবস্থানে তারা গঠিত হচ্ছে। তো এই সমস্ত বর্ণগুলিকে একসাথে আমরা বলি বর্ণালী বা স্পেকট্রাম। তাহলে দেখা যাচ্ছে যে এই বিভিন্ন বর্ণগুলির তরঙ্গ দৈর্ঘ্য আলাদা, তাদের গতিবেগ আলাদা। সেই কারণে এই এক একটি বর্ণের সাপেক্ষে প্রিজমটির প্রতিসরাঙ্ক আলাদা আলাদা হয়ে যায়, বিভিন্ন বর্ণের সাপেক্ষে প্রতিসরাঙ্ক আলাদা আলাদা হয়ে যায়। আর সেই কারণেই এই বর্ণগুলো বিশ্লিষ্ট হয়ে যাচ্ছে। মনে রাখবে যে এই লাল বর্ণের সাপেক্ষে এই প্রিজমের মাধ্যমটির প্রতিসরাঙ্ক হচ্ছে সবচেয়ে কম, আর বেগুনি বর্ণের সাপেক্ষে এই প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক সবচেয়ে বেশি। আমরা যে সমস্ত দৃশ্যমান আলো যেটাকে বলে থাকি ভিজিবল লাইট, তার তরঙ্গ দৈর্ঘ্যের সীমা হচ্ছে 4000 অ্যাংস্ট্রম থেকে 8000 অ্যাংস্ট্রম। তোমরা একটু আগেই আলোর বিচ্ছুরণ দেখছিলে। আলোর বিচ্ছুরণে দেখলাম ভিবজিওর ভায়োলেট থেকে রেড পর্যন্ত 7টি বর্ণ উপস্থিতি তোমরা লক্ষ্য করেছ, সাদা আলোর মধ্যে আছে। তো এই রেড যে কালার বর্ণ, সেই বর্ণটির তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 8000 অ্যাংস্ট্রম। আর ভায়োলেট তার হচ্ছে 4000 অ্যাংস্ট্রম। বাকি বর্ণগুলো এর মাঝখানের মধ্যে রয়েছে তরঙ্গ দৈর্ঘ্য। এখন আমরা এই যে বিভিন্ন জায়গায় যা কিছু বস্তু প্রকৃতির মধ্যে দেখি, কোথাও সবুজ বর্ণ, কোথাও লাল বর্ণ, কোথাও হলুদ, কমলা, নীল, এই যে বিভিন্ন বর্ণের যে অনুভূতিগুলা, এগুলো কি করে হয়? সূর্য থেকে তো যে আলো আসে, সেই আলোতেই তো দিনের বেলা আলোকিত সাদা আলো আসে। তাহলে সেই সাদা আলো থাকা সত্ত্বেও আমরা বিভিন্ন বর্ণের বস্তুকে সেই রকম বর্ণই আমরা অনুভব করে থাকছি। রাত্রেবেলাতেও আমরা যে সমস্ত লাইট ব্যবহার করি গৃহস্থালিতে, সেই সমস্ত আলোগুলোও কিন্তু সাদা আলো। তা সত্ত্বেও আমরা কিন্তু বিভিন্ন বর্ণের বস্তুকে ঠিক সেই বর্ণগুলো দেখে থাকি।
এটা কি করে সম্ভব হয়? একটা লাল জবা ফুলকে লালই দেখি, নীল রঙকে নীলই দেখছি। এগুলোর কারণটা হচ্ছে কি, যে সাদা আলো তোমরা আলোর বিচ্ছুরণে দেখলে যে 7টি বর্ণের সমষ্টি, 7টি বর্ণ একই সাথে কোনো একটি, মনে করো লাল জবা ফুলে এসে আপতিত হয়েছে। ওই লাল জবা ফুলটি লাল বর্ণটি ব্যতীত সমস্ত বর্ণগুলিকে সে শোষণ করে নেয়, বাকি 6টি বর্ণকে শোষণ করে নেয়। লাল বর্ণটিকে শোষণ করতে পারে না, লাল বর্ণটির প্রতিফলন হয়, সেই প্রতিফলিত রশ্মি আমাদের চোখে এসে পৌঁছায়, আমরা লাল বর্ণ অনুভব করি, অর্থাৎ আমরা সেটাকে লাল দেখে থাকি। ঠিক একইভাবে নীল, সবুজ, গাছের পাতা সবুজ, প্রত্যেকটা ক্ষেত্রে নীল বর্ণের ক্ষেত্রে যে নীল বর্ণটা প্রতিফলিত হয়, বাকি বর্ণগুলো শোষিত হয়ে যায়। যদি কোথাও গাছের পাতা সবুজ দেখছি আমরা, সবুজ বর্ণটি প্রতিফলিত হয়, বাকি বর্ণগুলো শোষিত হয়ে যায়। কোথাও কালো দেখা মানে সমস্ত বর্ণগুলোই শোষিত হয়ে যাচ্ছে, কোথাও সাদা দেখছি মানে সমস্ত বর্ণগুলোই প্রতিফলিত হচ্ছে। এই কারণে আমাদের বর্ণের অনুভূতি হয়। আমরা এই যে বর্ণের কথা বললাম, যার রেঞ্জটা হচ্ছে দৃশ্যমান আলো, ভিজিবল লাইটের ক্ষেত্রে আমরা দেখলাম যে 4000 অ্যাংস্ট্রম থেকে 8000 অ্যাংস্ট্রমের মধ্যে হয়। 8000 অ্যাংস্ট্রম হচ্ছে লাল বর্ণ, তার নিচের যে তরঙ্গগুলো রয়েছে, অর্থাৎ 8000-এর বেশি তরঙ্গ দৈর্ঘ্য, 8000-এর বেশি তরঙ্গ দৈর্ঘ্যের যে সমস্ত তড়িৎ চুম্বকীয় তরঙ্গগুলি রয়েছে, সেই তড়িৎ চুম্বকীয় তরঙ্গগুলি হল অবলোহিত তরঙ্গ, ইনফ্রারেড ওয়েভ, তারপরে আসছে মাইক্রোওয়েভ, তারপরে রেডিও ওয়েভ, বেতার তরঙ্গ, তারপরেই আসছে দৃশ্যমান আলো, এটিও তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। এবং দৃশ্যমান আলোর পরে অতি বেগুনি রশ্মি, আলট্রাভায়োলেট রে, তার তরঙ্গ দৈর্ঘ্য 4000 অ্যাংস্ট্রমের থেকে কম। তারপরে এক্স রশ্মি, তারপরে গামা রশ্মি, কসমিক রে, এইরকম তড়িৎ চুম্বকীয় তরঙ্গগুলিকে তার তরঙ্গ দৈর্ঘ্যের সীমা অনুসারে পরপর আমরা সাজাতে পারি। সেই জন্য এগুলোকে তড়িৎ চুম্বকীয় তরঙ্গের বর্ণও বলা হয়ে থাকে। এই হলো তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, দৃশ্যমান আলো। আমরা শুধু ওই 4000 অ্যাংস্ট্রম থেকে 8000 অ্যাংস্ট্রম দেখি, বাকিগুলো আমাদের কাছে ইনভিজিবল। আলোর স্ক্যাটারিং, তোমরা আকাশের রং নীল লেখো, আকাশের রং নীল লেখো, তার কারণটা হচ্ছে আলোর বিক্ষেপণ, স্ক্যাটারিং অফ লাইট। বিক্ষেপণটা কি না, যখন ছোট ছোট ধূলিকণা বা কোনো গ্যাসীয় কণা, যাদের দৈর্ঘ্য তরঙ্গ দৈর্ঘ্যের থেকে অনেক কম, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ দৈর্ঘ্যগুলোর থেকে অনেক কম তরঙ্গ দৈর্ঘ্য হয়, তখন সেই সমস্ত ধূলিকণা, গ্যাসীয় কণার উপরে আলোক রশ্মি এসে যদি আপতিত হয়, যাদের তরঙ্গ দৈর্ঘ্য অনেক বেশি, সমস্ত বর্ণগুলোর আলোর তরঙ্গ দৈর্ঘ্য ওই ধূলিকণা বা গ্যাসীয় কণা থেকে অনেক বেশি, সেগুলোকে তারা শোষণ করে নেয়। গ্যাসীয় কণা, ধূলিকণা সেগুলোকে শোষণ করে নেয়। শোষণ করে নিয়ে ওই গ্যাসীয় বা ধূলীয় কণাগুলো তারা সেকেন্ডারি সোর্স হিসাবে কাজ করে। সেই গৌণ উৎসগুলি থেকে বিভিন্ন বর্ণ চতুর্দিকে ছড়িয়ে পড়ে। এই যে সাদা আলো এসে পড়লো, তার 7টি বর্ণকে শোষণ করে নিয়ে 7টি বর্ণকে বিভিন্ন দিকে ছড়িয়ে দেয় ধূলিকণাগুলো বা গ্যাসীয় কণাগুলো। এই ছড়িয়ে দেওয়া যে তরঙ্গগুলো বা বর্ণগুলো, তাদের বিক্ষেপণের তীব্রতা নির্ভর করে তরঙ্গ দৈর্ঘ্যের উপর। বিজ্ঞানী র্যালে একটা সূত্র দিয়েছিলেন যে বিক্ষিপ্ত আলোর তীব্রতা ক্যাপিটাল আই ভ্যারিজেস 1/λ⁴, অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্যের চতুর্থ ঘাতের ব্যস্তানুপাতিক। তাহলে যে তরঙ্গ দৈর্ঘ্য যত বেশি, তার বিক্ষিপ্ত তরঙ্গের তীব্রতা তত কম। লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য অনেক বেশি, তাই তার বিক্ষিপ্ত আলোর তীব্রতাটা অনেক কম হয়। লাল বা কাছাকাছি যে সমস্ত বর্ণগুলো বিক্ষিপ্ত হচ্ছে ঊর্ধ্বাকাশে, সেগুলোর তীব্রতা কম থাকায় তারা ঊর্ধ্বাকাশেই সেখানেই ছড়িয়ে ওখানে মিলিয়ে যায়। আমরা জানি যে নীল, বেগুনি, এই সমস্ত বর্ণের তরঙ্গগুলোর তরঙ্গ দৈর্ঘ্য অনেক কম, সুতরাং এর বিক্ষেপণের তীব্রতা
অনেক বেশি। সেই সমস্ত বিক্ষিপ্ত তরঙ্গগুলা নীল বা বেগুনির কাছাকাছি যে বর্ণগুলো রয়েছে তারা ঊর্ধ্বাকাশ থেকে অনেক বেশি তীব্রতা থাকার জন্য আমাদের পৃথিবী পর্যন্ত পৌঁছাতে পারছে, আমাদের চোখ পর্যন্ত সেগুলো চলে আসছে। আর আমাদের চোখ হচ্ছে নীল রঙের জন্য খুব সংবেদনশীল, যার ফলে আমরা নীল বর্ণটাকেই খুব ভালো করে দেখি। আকাশটাকে ওই কারণেই আমরা নীল দেখি, নীল বর্ণটি আমাদের চোখে এসে পৌঁছায়। বাকি বর্ণগুলো সব ওই ঊর্ধ্বাকাশেই তারা বিক্ষিপ্ত হয়ে ছড়িয়ে ওখানেই ফুরিয়ে যায়। এই কারণে হচ্ছে আকাশের রংকে আমরা নীল দেখে থাকি। এই হচ্ছে আলোর বিক্ষেপণ বা স্ক্যাটারিং অফ লাইট, তার